This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো। বাঁধ ভাঙার এই ডাকটা রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন তার ওই তাসের দেশ গীতিনাট্যে, সেটা বাংলার 1345 সাল। বাংলা মানে আমরা তখনকার হিসেবে ধরছি, ইংরেজিরও একটা সাল ছিল 1938-39, এরকম একটা হবে আর কি। মানে সুভাষচন্দ্র বসু তখনও নেতাজি হননি, মানে তখনও মহানিষ্ক্রমণে যাননি, আজাদ হিন্দ ফৌজ গঠন করেননি। এরকম একটা সময়ের দেশে ফের একটা নতুন উদ্যম, নতুন প্রাণ, নতুন প্রতিবাদ নিয়ে আসার জন্য বলতে পারেন একটা দাবি জানিয়েই সুভাষচন্দ্রকে এই তাসের দেশটা উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের সেই তাসের দেশ এদেশে আবার নিষিদ্ধ হয়েছিল জানেন তো? কবে জানেন? না, ওই ইংরেজ আমলে না, এটা হয়েছিল একদম স্বাধীন ভারতে 1975 সাল। দেশে যখন জরুরি অবস্থা জারি হয়েছিল সেই সময় অল ইন্ডিয়া রেডিওতে তাসের দেশের সম্প্রচার বন্ধের নির্দেশ এসেছিল, অবশ্যই দিল্লি থেকে, এবং অবশ্যই কোনো লিখিত পড়িত নির্দেশ নয়, মৌখিক নির্দেশ। তখন এই সমস্ত নির্দেশ মুখে মুখেই দেওয়া হতো জানেন তো। এখনও দেওয়া হয় বহু গুরুত্বপূর্ণ নির্দেশ, যেগুলো কোথাও গিয়ে নথিভুক্ত থেকে গেলে ভবিষ্যতে প্রবলেম হতে পারে, কিন্তু মনে হয়েছে নির্দেশ দিতেই হবে, সুতরাং মুখে, মানে হাত থাকতে মুখে কেন, এই তত্ত্বটাও তো এক্ষেত্রে খাটবে না। এই বিশেষ বিশেষ সময় মুখটাই অনেক বেশি কার্যকরী। এবার জরুরি অবস্থা চলছিল তো, তাই জন্য জরুরি ভিত্তিতে হটলাইনে এই সমস্ত অর্ডারগুলো চলে আসতো। দেখুন, দেশে যারা জরুরি অবস্থা জারি করেছিলেন তাদের হয়তো মনে হয়েছিল এ তাসের দেশ খুব বেয়ারা জিনিস, এটা শুনলে মানুষজনের হয়তো ধৈর্যের বাঁধ ভেঙে যেতে পারে, অথবা যে বহু যত্নে চাপ ঠাপ দিয়ে ভয় টয় দেখিয়ে প্রতিবাদগুলোকে বাঁধ দিয়ে রাখা হয়েছে সেগুলো বাঁধ ভেঙে বেরিয়ে আসতে পারে। আজ এতদিন পর ভাবছেন তো এত কথা মনে পড়ছে কেন? কেন আপনাদের এই বাঁধ ভাঙার গান শোনাচ্ছি? আসলে মনোযোগী ছাত্রের মতো এই যে ইতিহাস স্মরণ করছি না, এর একটাই কারণ এত বছর পর আবার এক বাঙালিকে ওই বাঁধ ভেঙে দেওয়ার ডাক দিতে শুনলাম। রবীন্দ্রনাথের পর এই ডাক। এবার এই ডাকটা এতই প্রভাবশালী, আশঙ্কা হচ্ছে জানেন তো এই ডাকটা শুনে কেউ না আবার জরুরি ভিত্তিতে সত্যি সত্যি হুকুম তালমিল করতে নেমে পড়ে। What was the need for this dam? I have seen the report of Meghnad Saha, important legendary scientist. It was his comment that there is no need for dam. ড্যাম রেখে দিয়েছে কেন? যার এলাকায় জল নেই তার এলাকায় গ্রীষ্মকালে জল সরবরাহ করবার জন্য। আর গ্রীষ্মকালে আমি যদি জল চাই পাবো না, আর বর্ষাকালে তোমরা জল ছেড়ে দেবে আমাদের বাংলায়, তুমি ড্রেজিংটা তো কমসে কম করো। আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেঙে দাও ড্যাম। নদীকে নিজের মতো যেতে দাও, আসতে দাও। গঙ্গায় যেমন জোয়ার হয়, ভাটা হয়, জোয়ারে জল আসে, ভাটায় চলে যায়, তেমনি নদীকে ন্যাচারাল ফ্লো করতে দাও। ভাবছেন তো রবীন্দ্রনাথ আজকে মুখ্যমন্ত্রীর গলা আশ্রয় করেছিলেন, একবার বাঁধ ভেঙে দাও আর একবার নদী আপন বেগে পাগল পাড়া। তাকে এই সমস্ত বাঁধ ফাঁধ দিয়ে আটকে রাখাটা যে কোনোভাবেই পছন্দ করছেন না, এটাই তো মনে হচ্ছিল। আসলে এটা আপনারা ভাবছেন বটে, ভাবছেন ঠিক ভাবছেন, কারণ বিষয়টা তো সেরকম। এই বাঁধ ভেঙে দাও থেকে নদী আপন বেগে একই লাইনে তো গোটা ব্যাপারটা, এটা পুরো বৃত্তটা কমপ্লিট হলো। কিন্তু অনুপ্রেরণা রবীন্দ্রনাথ নন, যার কাছ থেকে সবাই অনুপ্রেরণা নন, যার কথায় সবাই অনুপ্রাণিত হন, তিনিও আজ অনুপ্রেরণা নিয়েছেন অবশ্যই কিন্তু রবীন্দ্রনাথের কাছ থেকে নয়। যার কাছ থেকে নিয়েছেন তার এই ক্ষেত্রে অন্তত একটা বিজ্ঞান ভিত্তিক দৃষ্টিভঙ্গি দেখানোর বা মতামত দেওয়ার যথাযথ অধিকার রয়েছে। তার নাম মেঘনাদ সাহা।
মেঘনাদ শাহ আক্ষরিক অর্থেই মেঘনাদের মতো মানে আমাদের আড়াল থেকে আমাদের মুখ্যমন্ত্রীকে অনুপ্রাণিত করেছেন, আর তাই এই বাঁধ ভেঙে দেওয়ার প্রসঙ্গ এসছে। কি অদ্ভুত না, কীরকমভাবে রবীন্দ্রনাথ, মেঘনাদ সাহা সবাই মিলেমিশে এক হয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে দিয়ে। এটা কিন্তু বিশুদ্ধ বাঙালি অস্মিতার একটা স্রোত, জানেন তো। এটাকে রোখা কোনোভাবে সম্ভব নয়, এবং এর মাধ্যমে দুটো বস্তু বোঝা যাচ্ছে। প্রথমত, মুখ্যমন্ত্রী কথাটা যে দুম করে বলে দিয়েছেন, অনেকেই ভাবতে পারেন যে একটা রাজনৈতিক একটা অনেক দিন ধরে ভাবনা চিন্তা চলছিল, বা জবের থেকে এরকম দুর্যোগ হয়েছে, কারুর ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটা দায় ছিল, সুতরাং এরকম একটা কথা বলে দিয়েছেন। একদম না। নেতা নেত্রীরা অনেক সময়, সত্যি কথা এটা, যে কথার তোরেই অনেক কথা বলে ফেলেন, কিন্তু এক্ষেত্রে সেটা যে হয়নি সেটা পরিষ্কার। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কথাগুলো বলেছেন প্রশাসনিক সভায়, এবং তিনি নিজেই বলেছেন বাঁধের প্রয়োজনীয়তা আছে কি নেই সেটা মেঘনাদ শাহর মতো বিজ্ঞানীর বাঁধ সম্পর্কে মনোভাব থেকেই পরিষ্কার। সেখান থেকেই তিনি গোটা বিষয়টা অনুধাবন করেছেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায় আজ কথাগুলো বলার আগে, বুঝতে পারছেন তো, এই বিষয়ে যথেষ্ট খোঁজ খবর নিয়েছেন। এবার ঘটনা হচ্ছে যে শুধু পদার্থবিদ্যা নয়, বাংলার নদী নালা নিয়েও প্রচুর পাণ্ডিত্য ছিল মেঘনাদ শাহর, এবং তার মতো একজন বিখ্যাত বিজ্ঞানী মনে করতেন এই নদ বা নদীকে যদি সত্যিই মানুষের উপকারে ব্যবহার করতে হয় তাহলে তার নিয়মিত রক্ষণাবেক্ষণ দরকার, সংস্কার দরকার। এই নদীর জল যাতে চাষের কাজে লাগতে পারে তাই জন্য প্রচুর খাল বিল কাটা দরকার, যাতে বর্ষায় নদীর জল ওই নদীর মূল অববাহিকার থেকে খাল বিল হয়ে চাষের জমি পর্যন্ত পৌঁছতে পারে, এবং জল বহনে একটা ভারসাম্য থাকে। যদি জল ছড়িয়ে যায় তাহলে উপচে পড়ার বিষয় থাকবে না, একটা বিজ্ঞানভিত্তিক বিষয় আছে। এবং সবথেকে বড় কথা কি জানেন, মেঘনাদ সাহার এই নদ নদী নিয়ে উপলব্ধির পেছনে সেই জায়গার একটা বড় অবদান আছে, যেখানে বসে মুখ্যমন্ত্রী আজ ওই বাঁধ ভেঙে দেওয়ার আহ্বানটা জানিয়েছেন। 1923 সালে উত্তরবঙ্গে একটা ভয়াবহ বন্যা হয়েছিল, এরকমই প্রায় দার্জিলিং প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছিল। সেই বন্যার ত্রাণে আচার্য প্রফুল্লচন্দ্র, সুভাষচন্দ্র বসুদের সঙ্গে মেঘনাদ সাহাও একদম সবার মাঝখানে নেমে পড়েছিলেন। আর উত্তরবঙ্গ থেকে সেবার ফেরার পরেই বন্যা নিয়ে গবেষণা শুরু করে দেন তিনি। মেঘনাদ শাহর যুক্তি ছিল, যদি নিয়মিত পলি তোলার কাজ হয়, জল যদি নদীর থেকে সঠিকভাবে ওই খাল বিলের মাধ্যমে ছড়িয়ে দেওয়া যায়, প্রবাহিত হয়, তাহলে যেরকম চাষে বিপ্লব আসবে, ঠিক সেই রকমই রেল আর সড়কের বিকল্প যোগাযোগ ব্যবস্থাটা অনেক বেশি উন্নত হবে। এবার এটা ছিল মেঘনাদ শাহর গবেষণা, তার ভাবনা চিন্তা, এবং সব থেকে বড় কথা এটা অতীতের কথা, তাই জন্য এটা ইতিহাস হয়ে গেছে। আমরা তো এই সময় বসে আছি, কত কিছু বদলে গেছে, বাংলা কত এগিয়ে গেছে। তো এই সময়ের মতো করে আমাদের তাই বাঁধের অপকারিতাটা আমাদের মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, এবং সেটাই আমাদের দ্বিতীয় পয়েন্ট। এই 4 অক্টোবর রাতে নেপাল লাগোয়া দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কোচবিহার ভেসে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় তো এই নিয়ে দ্বিতীয়বার উত্তরবঙ্গে গেলেন, এবং দুবার ওই দুর্গত এলাকা ঘুরে দেখার পর তিনি তার অভিজ্ঞতা লব্ধ উপলব্ধিটা প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী কি মনে হচ্ছে? মনে হচ্ছে যতই কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হোক, যতই হঠাৎ করে বৃষ্টি নামুক স্বাভাবিকের থেকে, যতই এবছর মানে বৃষ্টিটা অত্যন্ত একটা অস্বাভাবিক মাত্রায় পৌঁছে যাক, ভুটান থেকে যদি এই আচমকা প্রচুর জল ছাড়া না হতো তাহলে উত্তরবঙ্গ এভাবে ভাসত না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মোট 32 জন মানুষ বানের জলে ভেসে গেছেন। এবার এটা বলার কারণ কি নতুন করে? কারণ তার মনের মধ্যে তো এটা ঘুরে বেড়াচ্ছে যে এই 32 জনের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে, সরকারি চাকরি দেওয়ার একটা ব্যাপার রয়েছে, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, সুতরাং প্রতিশ্রুতি পালন তো করতে হবে, এগুলো তো দায়িত্ব। নিজের দায়িত্ব পালন করতেই তো মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গেছেন, সুতরাং দায়িত্বের কথা যে তার মাথায় ঘুরে বেড়াবে এটাই তো স্বাভাবিক। এবং তার সঙ্গে এটাও তার মাথায় রয়েছে যে অসংখ্য মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা করতে হবে, যাদের জন্য ত্রাণের ব্যবস্থা করেছেন তিনি, যে ত্রাণ পৌঁছে দেওয়ার কথা বলেছেন, সেই ত্রাণ বিলিতে
যাতে অতীতের মতো কোনো রকম দুর্নীতি না হয়, ওই কাটমানির বিষয় যাতে ওই বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরি করে দেওয়ার সময় না হয়, এগুলো তো দেখতে হবে। দুশ্চিন্তা কি কম? অমূল্য বন্যপ্রাণ আর সম্পদ নষ্টের হিসেব নিকেশ সেগুলোও তো তার মাথায় রয়েছে। এর মধ্যেই তো কত কিছু শোনা যাচ্ছে। এবং এই যে যাবতীয় ক্ষয়ক্ষতির একটা যে আন্দাজ, এটা এখন মুখ্যমন্ত্রীর মনের মধ্যে হিসেব হতে হতে একটা পরিষ্কার জায়গায় পৌঁছে গেছে। এই ক্ষয়ক্ষতির পরিমাণটা তো কম নয়, এবং এই ক্ষয়ক্ষতির দায় এবং সেটা পূরণের দায়িত্ব এরপর তো সেই সরকারের ঘাড়েই চাপবে। এবং ভাবুন এই টানাটানির বাজারে, এই জন্যই হয়তো মুখ্যমন্ত্রীর মনে হচ্ছে এই বাঁধ থেকেই যদি এই যাবতীয় কিছু হয়ে থাকে, তাহলে মেঘনাদ সাহার পরামর্শ মতো বাঁধ না রাখলেই ভালো। খুব খারাপ হলে এমন বন্যাই তো হবে, তার বেশি আর কি হবে? তার থেকে বাঁধ ভেঙে দিয়ে নদী সংস্কার করলে হয়তো এতটা ক্ষয়ক্ষতি হবে না। দেখুন, এটা সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত মতামত বলে ধরতে পারেন, অথবা এটাকে নিয়ে কারোর যদি মনের মধ্যে কোনো রকম বিরূপ মনোভাব তৈরি হয়, তাহলে কিন্তু তাকে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত মতামত বলে ধরলে চলবে না। তখন তাকে ধরতে হবে এটা মেঘনাদ সাহা বলেছেন। যদি এটাতে কোনো বিরূপ কিছু হয়, দায় তার। তো যাই হোক, এই জায়গাটায় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত মতামতটা আমরা যদি একটু সরলীকৃত করি, মানে একদম যাতে বৈজ্ঞানিকভাবে যদি না দেখতে চাই, তাহলে আমরা কি বলবো? না रहेगा বাঁশ, না বাজেগি বাঁশরি। বাঁশ না থাকলে বাঁশিই বাজবে না, বাঁধ না থাকলে বন্যাই হবে না। একদম সহজ সরল সাধারণ মাটির মানুষের যে চিন্তাভাবনা, একদম সেই রকম। এবার মুশকিল হচ্ছে তার এই বাঁধ ভেঙে দেওয়ার ডাকটা রাজ্যের রাজনীতিতে আবার জরুরি অবস্থা ডেকে নিয়ে এসছে। কারণ এমন একটা জিনিস হাটের মাঝে কথাটা এসে পড়েছে, আর বিরোধী দলের নেতারা সামনে ভোট তো বাধ্য হচ্ছেন চট জলদি নিজেদের ভূগোল আর সাধারণ জ্ঞানের পরিচয় দিতে। কোথায় তো বিপাকে ফেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি তো মেঘনাদ সাহা কোট করে দিয়েছেন। এবার মেঘনাদ সাহা যদি মুখ্যমন্ত্রী কোট করেন, সেটাকে কোথাও গিয়ে যদি তাদের উল্টো বিরোধিতা করতে হয়, সেটা তো নিজেদের জ্ঞানে হবে না। তাদেরও তো ওরকম একটা তুল্যমূল্য কাউকে উদ্ধৃত করে তারপর এটার বিরোধিতা করতে হবে, সেটা এমনি এমনি হয় না। দেখুন, সবাইকে নিশ্চয়ই এখন হোমওয়ার্ক করতে হয়েছে। এই বয়সে যদি এরকমভাবে হঠাৎ করে সবাইকে পড়াশুনো করতে বসিয়ে দেওয়া হয়, এবং না হলে যদি তাদের মানে সাধারণ জ্ঞান নিয়ে তাদেরকে প্রশ্ন টশ্ন করে বসেন, সেটা তো আরও কেলেঙ্কারির বিষয় হবে। তাই জন্য সবাই পড়াশুনো করছেন। এবার তারপর তারা সবাই বলছেনও। এবার ভাবছেন তো, নেতারা এত পড়াশুনো করছেন, এত কথা বলছেন, বিজ্ঞান ভিত্তিক চিন্তাভাবনার মাধ্যমে আমাদের সমস্যার সমাধান করছেন বা করতে চাইছেন। আমরা কি করছি? আমরা তো সেটাই করছি যা ব্যাক বেঞ্চাররা করে। পড়াশুনো তো করছি না, আমাদের পড়ার দায়ও নেই, দায়িত্বও নেই, কারণ এই দায়িত্বগুলো তো সব আমাদের রাজনৈতিক নেতারা নিয়ে বসে আছেন। সুতরাং আমরা পেছনে বসে নিজেদের মধ্যে গল্প করছি আর নেতাদের কথা শুনছি। মুখ্যমন্ত্রী যে সমস্ত তথ্য দিচ্ছেন, উনি বলছেন উত্তর ভারতের নদী থেকে নাকি উত্তরবঙ্গের বন্যা হয়ে গেছে। এই ধরনের ভূগোল তো আমি জীবনে পড়িনি। উত্তরবঙ্গের নদী কিভাবে, ওনার কাছে কোন পাম্প আছে? উত্তর ভারতের নদী থেকে জল আসবে গঙ্গায়, আর সেই জল চলে যাচ্ছে উত্তরবঙ্গের তিস্তাতে। এই যে এই ধরনের নতুন হাইপোথিসিস, এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নাম আমি নোবেলের জন্য বলবো যে নোবেল কমিটি যেন ভেবে দেখে। ক্ষমতা থাকলে ভেঙে দেখান, ক্ষমতা থাকলে ভেঙে দেখান। আপনাকেই হাঁটাবো। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে হারাবো, প্রাক্তন করব, আপনার ভাইপোকে জেলে পাঠাবো। দেখুন, একজন মানে এটা কিন্তু একদম আমাদের মুখস্থ হয়ে গেছে। একজন যদি বলেন যে বাঁধ ভাঙতে হবে, আর একজন বলবেন বাঁধ ভেঙে দেখান, বাঁধ কিছুতেই ভাঙতে দেবো না। হ্যাঁ, কেউ যদি ভাগ্যিস রাজনৈতিক নেতারা তারা বলেন না যে আপনাদের রোজ খাওয়া দাওয়া করতে হবে, তাহলে আরেকজন বলতে হবে না, খাওয়া দাওয়া করলে চলবে না, খেতেই দেবো না। আমাদের অবস্থা কী হবে ভাবতে পারছেন? দেখুন, আমি শুনছিলাম সবার বক্তব্যগুলো। এই শুভেন্দু অধিকারী যদি গোটা ব্যাপারটাকে ওই একটা রাজনৈতিক অ্যাঙ্গেলে না নিয়ে যেতেন না, মানে গোটা ব্যাপারটা যেভাবে ওই সুকান্ত মজুমদার ব্যাখ্যা করলেন, একটু ভূগোল একটু বিজ্ঞান এই সমস্ত মিলিয়ে ঠেলিয়ে, তাতে এবং সবথেকে বড় কথা নোবেলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা তিনি সুপারিশ করে দিলেন,
তাই তো গোটা ব্যাপারটা একটা অন্য ডাইমেনশনে পৌঁছে গেলাম মশাই। আপনার তো খেয়াল আছে এই সাম্প্রতিককালে নোবেল নিয়ে কী কাণ্ডই না চলছে। এই নোবেলের জন্য নাম সুপারিশ করাটাই তো এই মুহূর্তে সব থেকে বড় খবর, আপনারা জানেন তো। এই দেখুন সাম্প্রতিককালে সব থেকে বেশিবার যদি কারোর নাম এই নোবেল পুরস্কারের জন্য এইভাবে প্রকাশ্যে সুপারিশ করা হয়ে থাকে তাহলে তার নাম ডোনাল্ড ট্রাম্প, যিনি করেছেন। মানে যদি এই জন্য 100 বার তার নামটা সুপারিশ হয়ে থাকে তাহলে 99 বারই যিনি করেছেন তার নাম পাকিস্তানের হয় শাহবাজ শরীফ অথবা আসিম মুনির। এরা সবাই মানে উদ্বাহু হয়ে বলছে, মানে এত বেশি বলেছেন। আজকে এটা দেখছিলাম, শেষবার আমি দেখছিলাম যখন শাহবাজ শরীফ ফের একবার ট্রাম্পের নামটা বললেন তখন তার পেছনে মেলানি দাঁড়িয়েছিলেন, তার মুখটা কীরকম, মেলানি ট্রাম্পের মুখটা কীরকম হয়ে গেছিলো আর কি, মানে হঠাৎ করে শক খেলে যেরকম হয় সেই রকম। সুকান্ত মজুমদার যেভাবে বললেন তাতেও তো যে কোনো লোক শক খেয়ে যাবেন যে এটা কী হলো। মানে এই নোবেল পুরস্কারটার জন্য সুপারিশটাই এখনকার সমস্ত কিছুর মাপকাঠি হয়ে গেল নাকি। দেখুন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী যেই বলেছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নোবেলের জন্য সুপারিশ করছেন, অমনি মাথার মধ্যে কিন্তু ঘুরতে শুরু করেছিল ঠিক কিসের জন্য সুপারিশ করছেন বলুন তো, মানে কোন ক্যাটাগরির জন্য। এই বাঁধ ভাঙা নিয়ে মুখ্যমন্ত্রী যেহেতু তার কথাটা জানিয়েছেন, তাহলে কি বিজ্ঞানের কোনো শাখার জন্য তার নাম নোবেলের জন্য বিবেচিত হতে পারে বলে সুকান্ত মজুমদার মনে করছেন, নাকি যেহেতু বন্যা হলে বহু মানুষের ক্ষয়ক্ষতি হয় এবং যেহেতু এই বন্যা ঠেকাতে বাঁধ ভেঙে দেওয়ার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী, হ্যাঁ তার নাম কি ওই নোবেল শান্তি পুরস্কারের জন্য কোথাও গিয়ে প্রস্তাব করছেন সুকান্ত মজুমদার। এবার দেখুন যদি সেটা হয় তাহলে তো তিনি ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী বাড়িয়ে দিলেন। মানে কঠিন লড়াই কিন্তু ট্রাম্পের, শেষ হইয়া হইল না শেষ। এবার এই সমস্ত কথা যখন ভাবতে শুরু করেছিলাম, বিশ্বাস করুন তখন শুভেন্দু অধিকারীর কথা শুনে মনে হলো দূর কী সব ভাবছি, কাদের কথায় এত বেশি প্রভাবিত হচ্ছি, অনুপ্রাণিত হচ্ছে। এরা তো সবাই রাজনীতিক, গল্পের গরুকে এরা যেরকম ল্যাম্পপোস্টে তুলতে পারেন, তেমন উত্তরবঙ্গের বন্যাকে উত্তর ভারতের খাল বিল ঘুরিয়ে এনে ওই বিধানসভায় টেনে এনে ফেলতে পারেন। মানে বিধানসভা ভোট আর কি, তার মার্কেট তো প্রস্তুত হয়ে গেছে আপনারা জানেন, যেমনটা শুভেন্দু অধিকারী করলেন। শুনলেন না বিরোধী দল নেতা রীতিমতো চ্যালেঞ্জের সুরে কি বললেন, হচ্ছিল উত্তর ভারত, উত্তর বাংলা, নদী নালা বাঁধ এসবের কথা। উনি নিয়ে এলেন নন্দীগ্রাম, ভবানীপুর ইত্যাদি ইত্যাদি, এবং যা বললেন তার তো একটাই মানে হয়, আগামী বছর বিধানসভা নির্বাচন সম্পর্কিত একটা মোটামুটি ভবিষ্যৎবাণী সিরিজ তিনি করে ফেলছেন। যেমন এর আগে ওই বিধানসভা ভোটের আগে SIR হলে বাংলার 1 কোটি ভোটারের নাম বাদ যাওয়ার ভবিষ্যৎবাণীটা তিনি করে বসে আছেন, ঠিক সেরকমভাবেই কোথায় দাঁড়ালে, কে দাঁড়ালে, কাকে হারাবেন সেই সমস্ত ভবিষ্যৎবাণীও করতে শুরু করেছেন। এবং দেখুন তিনি বললেন, তারপর ওই বিজেপির সমস্ত নেতা 1 কোটি সংখ্যাটা এতবার বলেছেন মনে হচ্ছে ওরা সব ওই লাকি ড্রয়ের টিকিট কেটেছেন, দেওয়ালি বাম্পার 1 কোটি যদি একবার লেগে যায়, ওই স্যার দেওয়ালি বাম্পার আর কি। তাহলে বাংলার বাঙালির যাবতীয় মুশকিল আসান, সমস্যার সমাধান সব নাকি ঝটপট হয়ে যাবে, শুধু টিকিটের নম্বরগুলো মেলার অপেক্ষা। SIR হওয়ার পরে তৃণমূলকে খুঁজে পাবেন না। SIR হবে, 1 কোটি অবৈধ ভোটার বাদ যাবে। বিহারে যদি 60 লক্ষ নাম আসতে পারে, আমি বলেছি 1 কোটি ভোটার বাদ যাবে। তৃণমূল জানে ওরা যে চালাকি করে বাংলাদেশে প্রায় 1 কোটির কাছাকাছি ভোটারকে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার বানিয়ে, যার ভোটে ওরা বারবার ইলেকশন জিতছে। যদি SIR হয় এরা বাদ যাবে। SIR শুরু হতে দিই, আমার হিসাবে মোর দ্যান 1.5 crore ভোটও বয়ার করবে, আর ভোটেরাও ভোট দিচ্ছে, সে কোনো জানতে পারে। পুরো নিলামের দর উঠছে, একজন বলছেন 1 কোটি, আরেকজন হচ্ছে 1 কোটি 1, আরেকজন বলছেন 1.5 কোটি, মানে চচ্চর করে বাড়ছে। মানে তার তড়ি ঘড়ি SIRটা শুরু হয়ে গেলে বাঁচা যায়, যত দেরিতে হবে এই ডাকাডাকিতে সংখ্যাটা যে কোথায় গিয়ে দাঁড়াবে, হয়তো দেখলাম যত ভোটার আছে সবার নামই বাদ চলে গেল। এই ব্যাপারটা তো প্রায় সেদিকেই এগোচ্ছে। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করে দেখুন, এই একজন ডাকলে বাকিরা একই সুরে একইভাবে যেই ডেকে ওঠার চলটা,
এটা তো মনুষ্য সমাজে বিরল। তাই প্রথমে ভাবছিলাম যে এভাবে পড়া মুখস্থ বলার মতো বিজেপির ফার্স্ট সেকেন্ড থার্ড বেঞ্চ থেকে একই রকম সুর শোনা যাচ্ছে কেন? হয় সবাই আনাড়ি অন্ধকারে ঢিল ছুড়ে দিয়েছেন, এবারে লাগলে লাগ, না লাগলে তুক, আর নয়তো সবাই অর্জুন, চোখ বন্ধ থাকলেও একদম পাখির চোখটা দেখতে পাচ্ছেন, একদম সেখানে গিয়ে তীর ভিড়িয়ে দিচ্ছেন। এবার এর মধ্যে এরা কোনটা? এবার সেটা তো সত্যি কথা বলতে কি এসআইআরটা যতদিন শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে আপাতত যেটুকুনি বোঝা যাচ্ছে তাতে পুরো হিমশৈলটার আন্দাজ পাওয়া না গেলেও যেটুকুনি চূড়া রয়েছে তাতে বোঝা যাচ্ছে যে তলার অবয়বটা হালকা নয়। আরও একটা জিনিস বোঝা যাচ্ছে, আমরা এতক্ষণ ধরে যাবতীয় যা আলোচনা করছিলাম সে আলোচনাটা তো একদম ভূপ্রকৃতিগত, ভূগোল, বিজ্ঞান সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা বিষয়, যার মূলে রয়েছে জলস্রোত, জলের ধর্ম, যার মূলে রয়েছে বন্যা, যার মূলে রয়েছে ভূপ্রকৃতি। এবং সেই জন্যই তো এই বাঁধ ঠাদ ভাঙার প্রসঙ্গগুলো উঠছিল। আমরা ওগুলো সবকটাকে ওইগুলোকে ওই ব্লকটায়, ওই ক্যাটাগরিটাতেই ফেলছিলাম, ভুল ভাবছিলাম। আসলে রাজনীতিকরা যখন যে কথাটা বলেন সে কথাটার মধ্যে অন্য জিনিসের একটা আন্দাজ থাকে। আপনারা ভাববেন ওনারা জল নিয়ে কথা বলছেন, আপনারা ভাববেন ওনারা বন্যা নিয়ে কথা বলছেন, ঠিক? ওনারা জল নিয়ে কথা বলেন, ওনারা বাঁধ নিয়ে কথা বলেন, কিন্তু এ জল সে জল নয়, এ বাঁধ সে বাঁধ নয়। এ বাঁধ ভাঙতে হলে আসলে যে বাঁধ আপনারা ভাবছেন সে বাঁধ নয়। ওই জন্যেই সুকান্ত মজুমদার যা বললেন তার মধ্যে মানে একটু ব্যঙ্গ করে, ওনার যে উদ্দেশ্যটা ভালো, উনি যে বন্যা নিয়ন্ত্রণের কথা বলছেন, সুকান্ত মজুমদারের কথা কিছু বোঝা গেল? তীব্র শ্লেষ। আর শুভেন্দু অধিকারী তিনি তো পরিষ্কার বলে দিলেন বাঁধ ভাঙতেই দেবেন না। তাহলে কি যে জলের কথা হচ্ছে সে জলটা ওই বন্যার জল নয়, ভোটার তালিকার বেনজল। যে বাঁধ ভাঙার কথা হচ্ছে সেই বাঁধটা কি আসলে নির্বাচন কমিশন দিতে চাইছে এই ভোটার তালিকায়, যাতে বেনজল ঢুকতে না পারে? আগে তো ঢোকাটা বন্ধ করতে হবে, তারপরে তো বেনজল বার করতে হবে। বুঝতে পারলেন আসলে কোন বাঁধ দেওয়া, কোন বাঁধ ভাঙার কথা নিয়ে আলোচনা হচ্ছে? আমরা এতক্ষণ কি ভাবছিলাম? এই হচ্ছে রাজনীতি। আমাদের প্রতি পদে যে বোকা বানিয়ে দেয় এটা হচ্ছে তার নিদর্শন। চট করে কখনো কমিট করবেন না, হ্যাঁ, একটু যা শুনবেন, যা বুঝবেন, ধীরে সুস্থে ভেবে অন্তর্নিহিত মানেটা বোঝার চেষ্টা করবেন। এই যে নির্বাচন কমিশন, তারা নাকি ইতিমধ্যেই 2002 সালের ভোটার তালিকার সাথে এখনকার ভোটার তালিকার একটা ব্যাপক গরমিল ধরে ফেলেছে। 2002 থেকে 2025 মানে 23 বছর। এবার এই 23 বছর ফারাকে ভোটার তালিকায় বহু নাম যেরকম উঠবে তেমনি বহু নাম বেরোবে, এটাই তো স্বাভাবিক স্রোত। মেঘনাথ শাহ কি বলেছিলেন? প্রচুর খালবিল দিয়ে পুরো জিনিসটার একটা সুষম বন্টন হলে তবে একটা ব্যালেন্স থাকবে, ভারসাম্য থাকবে, তবেই তো 4-5টা সুজলাং সুফলাং মলয়জ শীতলাং সেরকম হয়ে যাবে। কিন্তু সেটার জন্য মানে সুষম বন্টন, এটাই তো স্বাভাবিক। কিন্তু নির্বাচন কমিশনের প্রাথমিক হোমওয়ার্ক কি বলছে? ব্যাপারটা মোটেও অতটা লঘুপাপ, অত সহজ সরল বিষয় নয়, বরং যথেষ্ট গুরুপাক এবং ভারসাম্যের যথেষ্ট অভাব রয়েছে। এবার ভারসাম্যের অভাব যদি হয়, আবার মেঘনাথ সাহাকে কোথাও উদ্ধৃত করে বলি, যে ভারসাম্যের অভাবের কথা তিনি বলেছেন সেই ভারসাম্যের অভাব হলেই তো এই বন্যা, এই দুর্যোগ, এই সব কিছু হয়। দেখুন এই ভারসাম্যটার অভাবটা কোথায় গিয়ে খুঁজে পেয়েছে নির্বাচন কমিশন, সেটা একটু শুনি। কি জানেন, এসআইআর শুরুর আগে মানে সবসময়ই তো প্রদীপ জ্বালানোর আগে একটা ওই সলতে পাকানোর পর্ব থাকে। এখন সেই সলতে পাকানোর পর্ব চলছে। যে কোনো দিন নোটিফিকেশান জারি হবে, তারপর এসআইআর শুরু হবে। কিন্তু শুরু যে হবে এটা তো সবাই জানেন। যারা এই কাজগুলো করবেন মানে এখানকার বাংলার নির্বাচন কমিশন এবং তাদের যারা অধীনস্থ কর্মচারী যারা রয়েছেন, যারা এই কাজগুলো করবেন, তারা তো জানেন যে এরপরে এই কাজটা করতে হবে।
তাই জন্য তার প্রাথমিক নিজেদের কাজগুলো গুছিয়ে রাখছে। এই জন্য বিধানসভা ভিত্তিক একটা ম্যাপিং করছে কমিশন। এবার ম্যাপিং বলতে আপনারা ভাববেন না যে ওই দাগ দোগ খতিয়ান উল্লেখ করে জমি জরিপের মতো ওই ম্যাপে ম্যাপ পয়েন্টিং, ও সমস্ত না। এ ম্যাপ অন্য ম্যাপ। কোথায় কত ভোটার রয়েছে তার একটা মানচিত্র তৈরি করছে নির্বাচন কমিশন। তাতে তাদের প্রাথমিক একটা ধারণা তৈরি হয়ে যাচ্ছে কোথায় কিভাবে কোন মানসিকতা নিয়ে ঝাঁপাতে হবে। আর তাতেই নাকি দেখা যাচ্ছে কি জানেন, এমন ভোটারের সংখ্যা অনেক যারা 2002-এর পর ভোটার তালিকায় এসছেন। এটা হতেই পারে, 2002-এর পর অনেক ভোটার ঢুকবেন, এটাই তো স্বাভাবিক, প্রত্যেক বছর ঢুকবেন। কিন্তু মুশকিল হচ্ছে এই যারা 2002-এর পর ভোটার হয়েছেন তাদের বাবা মা দাদু দিদিমা ঠাকুরদা ঠাকুমা এদের কোনো মানে চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো হদিশ ওই 2002-এর ভোটার তালিকা থেকে পাওয়া যাচ্ছে না। মানে ধরুন অবাবুর নাম 2002-এর পর ভোটার তালিকায় উঠেছে, তার মানে ধরতে হবে 2002-এর পর তিনি অবাবু, তিনি ভোটার হলেন, কিন্তু তিনি তো আকাশ থেকে এসে ধপ করে পড়েননি 2002-এর পরে। তার তো একটা অতীত থাকবে যাদের মাধ্যমে তিনি ভোটার হয়েছেন আর কি। মানে তার যারা অভিভাবক তারা তো স্বাভাবিক নিয়মেই তার আগের থেকে ভোটার তালিকায় থাকবেন, তারাও তো 2002-এর পরে সে ধপ করে পড়তে পারেন না। মানে অঙ্কটা মেলে না আর কি, ভারসাম্য থাকে না। সুতরাং তাদের নামটা 2002-এর ভোটার তালিকায় থাকা উচিত। কিন্তু কমিশন বলছে বহু ভোটার যারা 2002-এর পর ভোটাধিকার পেয়েছেন তাদের এই ফ্যামিলি হিস্ট্রিটা পাওয়া যাচ্ছে না। এদের বাবা মা দাদু ঠাকুরদা কারুর নাম নাকি ওই 2002-এর ভোটার তালিকায় নেই। এরা সবাই স্বয়ম্ভু নাকি ভুঁইফোর, হঠাৎ করে 2002-এর পর মাটি ফুঁড়ে উদয় হচ্ছেন অথবা আকাশ থেকে ধপাস করে এসে পড়েছেন, ভোটার তালিকায় আলো করে বসে গেছেন। আসলে তার মানে হলো এরা হচ্ছেন ভোটার তালিকার পলি। সেটা যত জমবে তত ভোটার তালিকার শুদ্ধতা নষ্ট হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে ওই উত্তর ভারতের নদীগুলোর থেকে ওখানে যেহেতু ড্রেজিং হয় না, সুতরাং পলিগুলো সব চলে এসে এই গঙ্গার বঙ্গীয় অববাহিকায় এসে জমা পড়ে, ফলে এখানকার নাব্যতা কমে এবং জল উপচে পড়ে চারপাশে বন্যা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় উদাহরণটা কিন্তু সঠিক দিয়েছেন, পলিটা অন্য জায়গার থেকে আসে। তবে তিনি এক্ষেত্রে উত্তর ভারত দেখেছেন, যেহেতু উত্তর ভারতের যে জায়গাগুলো তিনি উত্তরপ্রদেশ বলেছেন যেখানে বিজেপির সরকার আছে। একই জিনিসটা কেন্দ্রীয় সরকার, সেটাও আবার বিজেপির সরকার, তারাও বলছে, কিন্তু তারা বলছে পলিটা আবার উল্টো দিক থেকে এসছে। এবার এই ক্ষেত্রে সুকান্তবাবু কিন্তু কিছু বলতে পারবেন না, কারণ কেন্দ্রীয় সরকারের আশঙ্কা এবং তারাও সবাই এক্ষেত্রে বলেছেন এই পলিটা আসছে আরও নিচ থেকে, মানে বাংলাদেশ থেকে এপাশে। বুঝতে পারছেন কোন পলি কোন দিক থেকে কোন দিকে আসে, এবং সব উল্টো নিয়ম মেনে কিন্তু উল্টো দিকেও প্রভাবিত হতে পারে, এটা আমরা বুঝতে পেরেছি। শুধু কেউ কাউকে তর্কের খাতিরে দেখে দিলেন হ্যাঁ সবসময় জল ওপর থেকে নিচের দিকে বয়, এরকম নয়। রাজনীতিক জল যে কোনো দিক থেকে যে কোনো দিকে যেতে পারে, সর্বত্রগামী, নিচ থেকে ওপরে যেমন নামে নিচ থেকে ওপরে ওঠে, এইটাই হচ্ছে মজা। তাই কমিশন যেমন একদিকে ড্রেজিং করবে, অর্থাৎ সন্দেহ হলে ভোটারদের ঠিকুজি কুষ্টি সব যাচাই করবে, তেমনি তারপর সেগুলোকে চেয়ে বাদ দিয়ে দেবে যেখানটায় সংশয় টংশয় হবে আর কি। তেমনি ভোটার তালিকার বাঁধটা পোক্ত করবে যাতে বেনজল আর না ঢুকতে পারে। এবার এই কাজটা নাকি তলে তলে তারা অনেকটা এগিয়েও ফেলেছেন। আচ্ছা, এই বাঁধাবাঁধির কাজটা হয়েছে বলেই কি বাঁধ ভাঙার প্রসঙ্গটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? চাল থেকে কাকড়, দুধ থেকে জল, আর ভোটার তালিকা থেকে ভূত, এগুলো খুঁজে আলাদা করাই নাকি এখন বাঙালির ধ্যান জ্ঞান। এ রাজ্যে এসআইআর শুরুর আগে নির্বাচন কমিশনের প্রাথমিক কাজকর্ম বলছে বদলে যাওয়া জনবিন্যাস নিয়ে তাঁদের সন্দেহ হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে জানা যাচ্ছে বিভিন্ন জেলার ম্যাপিং প্রক্রিয়া করতে গিয়ে দেখা গেছে 2002-এর ভোটার তালিকার সঙ্গে এখনকার ভোটার তালিকায় ব্যাপক ফারাক রয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাহলে কি বাংলার প্রায় অর্ধেক ভোটারকেই এসআইআর সংক্রান্ত নথি কমিশনকে দিতে হবে?
কোন কোন জেলার ভোটারদের সামনে পরীক্ষা? অনুপ্রবেশ বিতর্কে সীমান্তবর্তী যে দুই জেলার কথা সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে উঠে এসেছিল, সেই উত্তর ও দক্ষিণ 24 পরগনার ছবিটা কীরকম? উত্তর 24 পরগনায় ম্যাপিং প্রক্রিয়া এখনও শেষ হয়নি, তবে এখনও পর্যন্ত 45% ভোটারের মিল রয়েছে। দক্ষিণ 24 পরগনায় 2002-এর নিরিখে এখনকার তালিকায় 55% ভোটারের নাম মিলছে, অর্থাৎ 45% ভোটারের ক্ষেত্রে দক্ষিণ 24 পরগনায় কমিশনের একটা সন্দেহ তৈরি হয়েছে। 24 পরগনা বাদে অন্য জেলাগুলোর ক্ষেত্রে 2002-এর ভোটার তালিকার সঙ্গে 50% বা তার বেশি মিল রয়েছে কলকাতা উত্তর, ঝাড়গ্রাম, মালদা, আলিপুরদুয়ারে। ভোটার তালিকায় 60% বা তার বেশি মিল রয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও কালিম্পংয়ে। বিহারে এসআইআরের সময় থেকেই রাজনীতির পারদ চড়েছে বাংলায়। মুখ্যমন্ত্রী আগেই এ বিষয়ে সরব হয়েছিলেন। এরপর থেকে লাগাতার তরজা চলছে। তরজা বাড়াচ্ছে নির্বাচন কমিশনের প্রাথমিক কাজে সন্দেহভাজন ভোটারদের উপস্থিতি আন্দাজ পাওয়া। সোজা কথায়, আপনি যদি কমিশনের ব্যাখ্যা পছন্দ করেন তাহলে আপনি বিশ্বাস করতে পারেন যে ভোটার তালিকায় প্রচুর ভুঁইফোর ভোটার আছে, মানে যাদের আপাতভাবে এই ভুঁইফোর বলেই মনে করা হচ্ছে। এরপর যাচাই টাচাই করা হবে। প্রাথমিকভাবে কিন্তু এরা ভুঁইফোর বলেই চিহ্নিত করছেন। হতে পারে তারাই হয়তো তাদের বংশের প্রথম পুরুষ, তাদের বংশটা শুরুই হলো তাদের দিয়ে, কিন্তু বাস্তবে সেটা যেহেতু অসম্ভব, একটা ক্ষেত্রেই সম্ভব, তারা যদি ভিন রাজ্য থেকে 2002-এর পর এখানে আসেন, কিন্তু ভিন রাজ্য থেকে এলেও সেখানে তো তাদের বাবা মায়ের ওই 2002-এর তালিকায় নাম থাকবে। এইটাই হচ্ছে মজা। মানে আপনি যদি ভোটার হন তাহলে আপনার পূর্বপুরুষের নামও ভোটার তালিকায় থাকতে হবে একটা সময়ের আগে পর্যন্ত, তো বটেই। কিন্তু বাস্তবে যেটা অসম্ভব সেটা মাঝে মধ্যে রাজনীতি সম্ভব করে দেয়। এই যেরকম বহু ক্ষেত্রেই এই যাদের নামগুলো রয়েছে তাদেরই যোগ্য ভোটার বলে অনেকে ধরে নিচ্ছেন, এবং সেই যোগ্য ভোটারদের নামটা, মানে বৈধ ভোটারদের নামটা বাদ গেলে হুলুস্থুলু হবে বলে আগের থেকেই একটা কোথাও গিয়ে সতর্ক বার্তা ছড়িয়ে দিচ্ছেন। সুতরাং বুঝতে পারছেন, রাজনীতির দেখার দৃষ্টিভঙ্গি আর আপনার আমার নজর এটা এক নয়। কিন্তু মুশকিল হচ্ছে তাতে খুব একটা কিছু এসে যায় না। আপনি কিভাবে দেখছেন তাতে রাজনীতির খুব একটা কিছু আসে যায় না, কিন্তু নির্বাচন কমিশন কীভাবে দেখছে তাতে বিলক্ষণ আসে যায়। সুতরাং যেটা নির্বাচন কমিশন খুব সিম্পল একটা কাজ বলে ধরে নিয়েছেন, যে তারা দেখতে চাইবেন 2002-এ কোথায় তাদের পূর্বপুরুষের নামটা ছিল, ব্যাস। এবার সেটা দেখার জন্য, মানে সেটা সেই সংশয়গুলো মেটানোর জন্য যাদের এই ভুঁইফোরদের, আপাতত যাদের ভূমিফোর বলে মনে হচ্ছে, তাদেরও খুব সহজ সরল একটা কাজ করতে হবে। নিজেদের বৈধ কাগজপত্র দিয়ে নিজেদের বৈধ ভোটার বলে প্রমাণ করতে হবে, দেখিয়ে দিতে হবে তার বাবা মা কোথাকার ভোটার আছেন বা ছিলেন। এবার এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। যে কদিন এসআইআর চলবে সেই কদিনের মধ্যেই এই ধরনের প্রমাণ দাখিল করতে হবে অনেককেই, এবং দিয়ে প্রমাণ করতে হবে তারা বৈধ ভোটার। এবার সেইটা কি দেখাবেন, ওই 2002-এ নাম ঠাম ছাড়াও আরও 12টা নথি আছে, সেগুলোও দেখাতে হবে। এগুলো দেখিয়ে বোঝাতে হবে যে তারা অবৈধ নয়। এবার এটা থেকে কিন্তু একটা বিষয় পরিষ্কার, যে ধরলো, সন্দেহ হলো, নাম বাদ চলে গেল, এরকম তো না। সন্দেহ হলে সেই সন্দেহ নিরসনের জায়গাও রয়েছে। বিহারে যেরকম প্রাথমিকভাবে 65 লক্ষ নাম এসআইআরে বাদ গেছিল, তেমন 18 লক্ষের মতো নতুন নাম তো ফের অন্তর্ভুক্তও হয়েছে। এখানেও সেরকমই কিছু একটা হবে। 2002-এর তালিকার থেকে বহু নাম যেরকম বাদ যাবে, তেমনি অসংখ্য নাম বৈধ ভোটার হিসেবে তালিকায় মান্যতা পাবে। কিন্তু সেটা তো যখন হবে তখন হবে, ওই চূড়ান্ত ভোটার তালিকা অবধি। আপাতত এই যে ম্যাপিং থেকে পাওয়া তথ্য কমিশন জানাচ্ছে, তাতেই তো একটা ছোটোখাটো ভূমিকম্পের আঁচ পাওয়া যাচ্ছে। কারণ এমন দুটো জেলায় ভোটার তালিকা নিয়ে কমিশনের মনে প্রশ্নের উদয় হয়েছে, যে দুটো জেলাকে তো প্রথম থেকেই ওই পাখির চোখের মতো বিজেপির নেতারা একদম তীর ধনুক টেনে টার্গেট করে চলেছেন। বিজেপি নেতারা প্রথম থেকে বলে চলেছেন যে এসআইআর হলে ভোটার তালিকার থেকে 1 কোটি অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে, এবং সব থেকে বেশি নাম বাদ যাবে উত্তর আর দক্ষিণ 24 পরগনায়। এবার দেখুন, এই উত্তর আর দক্ষিণ 24 পরগনায় এই দুটোই তো ওই বাংলাদেশ লাগোয়া।
ফলে এই জায়গা থেকেই বেশি বেনজল ঢোকার সম্ভাবনা, আশঙ্কা। এবং ঘটনাচক্রে দেখা যাচ্ছে এই দুটো জেলার ভোটার তালিকাতেই এই ধরনের ফারাকটা বা গরমিলটা বড্ড বেশি করে চোখে পড়ছে। মানে আপাতত নির্বাচন কমিশনের চোখে পড়েছে এই ভারসাম্যের অভাবটা। অর্থাৎ এমন অসংখ্য ভোটার রয়েছেন যাদের বাবা মা 2002-এর ভোটার তালিকায় নেই। এবার এইটা যদি আপনি সংখ্যা শতাংশের বিচারে নিয়ে যান তাহলে কিন্তু আপনারও ধাক্কা লাগবে। এর জন্য অঙ্ক বিশেষ ভাবতে হবে না, এটাকে সোজা সাপটা ভাবে দেখুন, তাহলে যোগ বিয়োগ করলেই আপনি ধাক্কা খেয়ে যাবেন। উত্তর 24 পরগনায় 45% ভোটারের, মাত্র 45% যাদের শিকড়ের ঠিকুজি কুষ্টি আছে, সন্ধান পাওয়া গেছে। মানে তাদের বাবা মা এদের ওই 2002-এর তালিকাতে নামটাম ছিল আর কি। মানে 55% ভোটারের ফ্যামিলি হিস্ট্রি নিয়ে কমিশনের প্রাথমিকভাবে সন্দেহ রয়েছে। মানে এই 55% ভোটারই হঠাৎ করে ওই 2002-এর পর ভোটার হয়ে গেছেন। কিন্তু তারা কোত্থেকে এলেন, তাদের অতীতটা কি, তাদের বাবা মা কে, তারা কোথাকার ভোটার, তারা ভারতীয় কিনা, সেটা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। অবকাশ আছে বলেই তারা ভোটার তালিকায় নেই। এবার দেখুন দক্ষিণ 24 পরগনায় আগেকার সঙ্গে এখনকার তালিকার 55%-এর নাম মিলছে। মানে 55%-এর বাবা মা তারা 2002 সালের তালিকায় আছেন, এটা কমিশন বুঝতে পেরেছে। কিন্তু এক্ষেত্রে ওই 45% ভোটার রয়েছে যারা 2002-এর পর ভোটার হয়েছেন, কোনো খোঁজ খবর পাচ্ছে না কমিশন। মানে এরাও ওই 2002-এর পর উড়ে এসে জুড়ে বসেছেন বলে কমিশনের সংশয় হচ্ছে। এবং ঘটনাচক্রে আমি দুটো পার্সেন্টেজ দেখছিলাম, কি কাকতালীয় দেখুন, এপাশে 45%, ওপাশে 50%, দুটো যোগ করে দিন 100% হয়ে গেল, ব্যাস। আর কি চাই, পুরোটাই তো ভুয়ো হয়ে গেল, তাই না? এটা আমি জাস্ট মানে ঘটনাচক্রে বললাম। কিন্তু মোদ্দা কথা হচ্ছে সংশয়ের ক্ষেত্রে এটা তো 100% সংশয় তৈরি করে দিতেই পারে, এ নিয়ে তো কোনো অসুবিধা নেই। এছাড়াও আরও অন্যান্য জেলা রয়েছে, কিন্তু সব থেকে বেশি গণ্ডগোল এই দুটো জেলাতেই, এই 24 পরগনাতেই, উত্তর আর দক্ষিণ। মানে সব থেকে বেশি ভূত এই দুই জেলাতেই ঘুরছে। এবার এদের এখন ওঝা হয়ে তাড়াতে চাইছে কমিশন। বিজেপি কি সেটা জেনেই এখন থেকেই 1 কোটি নাম বাদ যাবে বলে লাফাচ্ছে। এবার সেটা যদি তারা বুঝে গিয়ে থাকে সংখ্যাটা, তাহলে বুঝতে হবে তারা অন্তর্যামী। গাছে না উঠতেই তারা বুঝে গেছেন 1 কোটি কাঁদি তারা পাবেন। কেন? দেখুন 2021 সালের ভোটের নিরিখে উত্তর 24 পরগনার 33টা বিধানসভা আসনের মধ্যে 28টাই তৃণমূল পেয়েছে। আর দক্ষিণ 24 পরগনায় যেখানে মোট আসন 31, সেখানে তৃণমূল একাই 30টা পেয়েছেন। মানে দক্ষিণ 24 পরগনার 31টা বিধানসভা আসনের মধ্যে 30টা আসনে তৃণমূল জিতে গেছে। অর্থাৎ এই দুটো জেলা থেকে এই বিধানসভায় 58টা সিট চলে এসছে তৃণমূলে। এবার এই 58টা সিট যেখান থেকে পেয়েছে তৃণমূল, সেখানেই যদি সব থেকে বেশি সন্দেহভাজন ভোটার থাকে এবং তাদের নামটা যদি কমিশন বাদ দেবে বলে ঠিক করে বা বাদ দিতে পারে, মানে যত বাদ দেবে তৃণমূলের বাঁধ ভেঙে ভোট দখলের স্বপ্ন তো তত বেশি করে দেখতে পারবে বিজেপি। তারা উল্লসিত কেন বুঝতে পারছেন? এবার তৃণমূল কী করবে? এরকম পরিস্থিতিতে তারা বাঁধ যে আরও পোক্ত করতে চাইবে, সেটাই তো স্বাভাবিক। আর সেটা করতেই হয়তো নভেম্বরের প্রথম সপ্তাহে কলকাতার শহীদ মিনার ময়দানে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এতদিন পর্যন্ত যা টুকটাক বিভিন্ন জায়গার থেকে শুনছিলেন, এবার সর্বোচ্চ নেতৃত্ব ওই বাঁধ ভাঙার ডাকটা সংগঠিত উপায়ে দেবে। এখন পর্যন্ত যা ঠিক আছে তাতে সেই সভায় মূল ইস্যু এই এসআইআর। তৃণমূল যে একজনও বৈধ ভোটারের নাম বাদ যেতে দেবে না সেটা প্রমাণ করে দেওয়া, এবং সেটা 21শে জুলাইয়ের পর বছরের দ্বিতীয় বড় জনসভার থেকে বলবেন তৃণমূল নেত্রী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাহলে কি বুঝতে হবে এই যে বিজয় সম্মেলনীগুলোতে বিভিন্ন নেতা নেত্রীরা এসআইআর নিয়ে হুঙ্কার টুঙ্কার দিচ্ছেন, সেগুলো সব ট্রেলার। শহীদ মিনারের সভাটা
আসল পিকচার দেখাবে? কোনো বৈধ ভোটারের নাম দেওয়া যাবে না, যদি হয় তাহলে কি করবে? আগুন জ্বলে যাবে, আগুন। নটি বাংলাদেশ পার্শ্ববর্তী এতে, আর আমাদের জেলাগুলোতে 30% পাই। আমাদের দল এবং রাজ্য সরকার কড়া নজর রাখছে বিজেপির কোনো চক্রান্ত কোনো অবস্থায় সফল হতে দেওয়া হবে না। মৃত মানুষ হোক, ডাবল এন্ট্রি হোক, ভুতুড়ে ভোট হোক, এই নামগুলো বাদ যাবে। এই আতঙ্কে তৃণমূল ভুগছে। আমার কথা কি বলতে চাও না? নিশ্চিত তুমি বহিরাগত। শঙ্কর ঘোষ সহজ সরলভাবে এই বহিরাগতর সংজ্ঞাটা আমাদের বুঝিয়ে দিয়েছিল। এবার রাজনীতির অভিধানেও বহিরাগতের যে সংজ্ঞা সেটাও কিন্তু একই রকম, একদম জলবৎ তরল। যে তৃণমূলের কথা বলতে চায় না সে তৃণমূলের কাছে বহিরাগত, আবার যে বিজেপির কথা শুনতে চায় না সে বিজেপির কাছে বহিরাগত। সহজ ব্যাপার। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভবানীপুর বিধানসভা কেন্দ্র বহিরাগত ভর্তি হয়ে গেছে। এর নেপথ্যে তিনি চক্রান্তও দেখতে পেয়েছেন। সুতরাং ধরে নিচ্ছি এই ভবানীপুরে যারা অবাঙালি তারা আপাতত তৃণমূলের কথা বলতে বা শুনতে চাইছে না। এবার বললে বহিরাগতর বদলে ঘরের লোক হয়ে যেত, এটাই তো স্বাভাবিক, তাহলে তো তাদের নামটা বলতেন না। এবার মুখ্যমন্ত্রী এটা যখন বলেছেন তার মানে তারা একটু অন্যরকম সুরে অন্যভাবে অন্যদের কথা বলছেন, অন্যদের কথা শুনছেন। এবার দেখুন, মুখ্যমন্ত্রী এটা যখন বলেছেন তখন তিনি নিশ্চিতভাবেই জানতেন যে তিনি এটা বলা মানেই বিজেপির হাতে একটা অস্ত্র তুলে দেওয়া হবে। বিজেপিও তো তাই করেছে, সারাদিন এইটা দিয়েই কোচা নিয়ে গেছে। আজ খগেন মুর্মুর ওপর হামলার নারী নির্যাতনের অভিযোগে রাজপথে নেমেছিল বঙ্গ বিজেপি। আর এটা সামগ্রিক চেহারা দেওয়ার চেষ্টা হয়েছিল, যেটা এতদিন মানে এটাও তাদেরও অবশ্য বিভিন্ন খোঁচা ঠোঁচা হজম করতে হচ্ছে যে তারা সামগ্রিকভাবে কিছু করেন না, সব এপাশ ওপাশ বিচ্ছিন্নভাবে করেন। সুতরাং তারা একটা সামগ্রিক চেহারা তুলে ধরার চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানে ঘুরে ফিরে সব নেতাই আবার ভবানীপুরে মনোনিবেশ করেছেন। মিছিলটা কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হলেও মানে এটা ভৌগোলিকভাবে ম্যাপগতভাবে রাস্তাগতভাবে ওই কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত ছিল, কিন্তু আসলে যেটা দেখা যায়নি কিন্তু বুঝে নেওয়ার বিষয়, মিছিলটার অভিমুখ ছিল ভবানীপুর। বিজেপির দাবি মুখ্যমন্ত্রী ভবানীপুর কেন্দ্র নিয়ে ভয় পাচ্ছেন, তাই জন্যেই তিনি বহিরাগত তুলে ধরছেন। এবার যদি ধরেও নিয়ে বিজেপিকে এই কথা বলার সুযোগটা করে দেওয়া হয়েছে তাহলে প্রশ্ন তো সেখানেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন লড়াকু এবং অভিজ্ঞ নেত্রী কেন এক্ষেত্রে এই বহিরাগত প্রসঙ্গটা জাগিয়ে তুললেন? এটা জেনেই যে এই বক্তব্যগুলো বিজেপি বলবে সেই সুযোগটা দিলেন কেন? দেখুন, কাল বলেছিলাম তিনি কি বলেছেন, আজ বলবো তিনি কেন বলেছেন। 2021-এর বিধানসভার কথাটা মনে করুন তো। একের পর এক ভিন রাজ্যের নেতা আমাদের রাজ্যে এলেন। ভাঙা চোরা হিন্দিতে বলা হলো আপকি বার 200 পার। বাঙালি একদিকে ভাঙা চোরা হিন্দি স্লোগান শুনল, আর অন্যদিকে ভাঙা পায়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই হুইল চেয়ারে বসা অবস্থায় দেখল। কোনটাকে বিশ্বাস করলো? ফল দেখুন। 21-এর রেজাল্ট বলে দিচ্ছে বাংলা মমতার কথাতেই আস্থা রেখেছে, আর সেই আস্থায় সামিল হয়েছিলেন অবাঙালিরাও। কিন্তু তারপর জল তো ইম্পর্টেন্ট বিষয়, এটা আপনারা বুঝে গেছেন এতক্ষণে। এই গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে, 2024-এর লোকসভা ভোট এসছে, আর ততক্ষণে তৃণমূলও কিন্তু অবাঙালিকে আপন করে নিয়েছে, এটাও তো পরিষ্কার। মানে অবাঙালিকে আপন করে নিয়েছে মানে বাংলায় বাস করা অবাঙালিকে। মুখ্যমন্ত্রী কিন্তু এই যে বহিরাগতর কথাটা বলেছেন, সেই বহিরাগত কারা তারও একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। এরা ভিন রাজ্য থেকে আসা অবাঙালি, বাংলায় থাকা অবাঙালি নয়। এদের ভোট ব্যাংককে আলাদা রাখা হয়েছে। গত বছর লোকসভায় কি দেখলাম, 21-এর কনফিডেন্সে প্রার্থী তালিকায় অবাঙালি আর ভিন রাজ্যের প্রার্থীরা জায়গা পেলেন, অধিকাংশই কিন্তু জিতেও গেলেন। ততক্ষণে ছট পুজোয় সরকারি ছুটি, গঙ্গা পুজোয় নেতা মন্ত্রীদের হাজিরা, এগুলো বাঙালির উৎসব তালিকায় সব ইনক্লুডেড হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে। এবার এটা যদি হয়ে গিয়ে থাকে তাহলে আজ কেন আচমকা অবাঙালি দুশ্চিন্তা? আজ কেন শাসকের বাঙালি অস্মিতা নিয়ে হঠাৎ করে এত উচাটন? আমরা ভাবছিলাম
ভিন রাজ্যে বাঙালি মার খাচ্ছে, সেজন্যই হয়তো বাঙালি অস্মিতায় শান দিচ্ছে শাসক। আজকে কি বোঝা গেল? গোটাটাই একটা সুনির্দিষ্ট পরিকল্পনা, ধাপে ধাপে প্রয়োগ চলছে। প্রথমে বাঙালি অস্মিতা, তারপর ভিন রাজ্যের অবাঙালিদের বহিরাগত তকমা, সবটাই একটা সুনির্দিষ্ট রণকৌশল। কারণ গত বছর লোকসভা রেজাল্ট বলছে অবাঙালিদের একটা বড় অংশ শাসককে ভোট দেয়নি, বিশেষ করে শহরাঞ্চলে। পোড় খাওয়া খেলোয়াড়রা জয়ের চেয়েও কিন্তু ওই পচা শামুকে পা কতটা কাটলো সেই কথাটা ভেবে বেশি চিন্তিত থাকে, এবং সেই পাটা বাঁচানোর জন্যই সেই অনুযায়ী পরিকল্পনা করে, গেম প্ল্যান তৈরি করে। তৃণমূলও সেটাই করছে, আর সেটা করতে গিয়েই বহিরাগত নিয়ে হোম টাস্ক দিয়েছেন মুখ্যমন্ত্রী। গতবার লোকসভায় শুধুমাত্র কলকাতার 144টা ওয়ার্ডের মধ্যে 45টাতেই এগিয়েছিল বিজেপি, এমনকি ভবানীপুর বিধানসভায় 8টা ওয়ার্ডের মধ্যেও 5টাতেই এগিয়েছিল বিজেপি। এবার বুঝতে পারছেন কোন জায়গার থেকে দুশ্চিন্তাটা বেড়েছে? সেই কারণেই তো এই হোম টাস্ক। এবার হোম টাস্কটা কি? খানিকটা আওয়াজ দিয়েছেন ফিরহাদ হাকিম, ভিন দেশের বহিরাগত রুখতে যেরকম আইনকে হাতিয়ার করা চলছে, ঠিক একইভাবে ভিন রাজ্যের অবাঙালি ভোটার রুখতেও আইনের বইপত্তর ঘাটা চলছে। এবার বোঝা গেল কেন যেচে বহিরাগত অস্ত্রটা সামনে আনা হলো। তার কারণ তার জন্যও কিছু কিছু অস্ত্রে শান দেওয়া চলছে। আমাদের অরিজিনাল যারা কলকাতাবাসী তারা মাইগ্রেটেড হয়ে যাচ্ছে, অন্য মাইগ্রেশনের লোক চলে আসছেন, যাদের আমরা পরিযায়ী বলি। এই মাইগ্রেশনটাকে বন্ধ করতে হবে। যারা অরিজিনাল আমাদের এখানকার মানুষ তারাই যেন এখানে থাকে। আস্তে আস্তে ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, পুরো একটা প্ল্যানিং করে। আমি আউটসাইডার মানে যারা বেঙ্গলে থাকে আমি তাদের আউটসাইডার বলছিলাম, যারা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করে কাউকে কিছু টাকা দিয়ে লোকালি বেরিয়ে চলে যাচ্ছে। মেয়র আপনার, কাউন্সিলর আপনার, হোম মিনিস্টার আপনি, মুখ্যমন্ত্রী আপনি, তাহলে কি ফিরহাদ হাকিম সাহেব আপনার এলাকার জনবিন্যাস পরিবর্তন করার প্ল্যানিং করছেন না কে করছে? গরিব মানুষকে কলকাতা ছেড়ে চলে যেতে হবে এটা আমরা চাই না। তাই ঠিকা একটাকে আরও শক্তিশালী করার জন্য মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছে এবং সেইভাবে একটা তৈরি হয়েছে। হারবে ভয়ে, ভয় কাঁপছে, এসআইআর এর ভয় কাঁপছে। হারাবো ওখানে 20,000 ভোটে হারাবো, মমতা ব্যানার্জিকে হারাবো 20,000। বাকি কথাগুলোর মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় আছে, সব বলতে হবে। হ্যাঁ, আপনারা অলরেডি সেগুলো নিয়ে ভাবনা চিন্তা, মানে কারোর এক একজনের মাথায় এক একটা জিনিস গেঁথে গেছে এবং তারা সেটা নিয়ে ভাবনা চিন্তা করছেন জানি। তার আগে আমাদের সবার ভাবনা চিন্তার কথাটা বলি। আমরা মানে যারা সাধারণ বাঙালি, যারা এই বাংলার বাঙালি, তাদের দুরবস্থাটা দেখেছেন? কখনো ভিন রাজ্য থেকে পরিযায়ী ভোটার এসে আমাদের ভোট দিয়ে চলে যাচ্ছে, আবার কখনো ভিন দেশ থেকে পরিযায়ী ভোটার এসে আমাদের ভোট দিয়ে চলে যাচ্ছে। আমাদের রইলটা কি? আমরা যাবোটা কোথায়? এইটাই তো ভেবে পাচ্ছি না। এবং দেখুন, দুটো রাজনৈতিক দলই, প্রধান রাজনৈতিক দলই যখন এই তত্ত্বটা তুলে ধরছে এবং আমাদের বুঝিয়ে বলছে, তখন আমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। দুদলই যখন বলছে একমত, তখন তো নিশ্চয়ই তাই। এত পরিযায়ী, সে ভিন দেশ থেকে আসুক বা ভিন রাজ্য থেকে আসুক, সবাই আমাদের রাজ্যে ঢুকে পড়েছেন। তাহলে নিজ ভূমে আমাদের পরবাসীটা বানাচ্ছে কে? এই প্রশ্নটা সব থেকে বেশি ভাবছে। আপনারা ভাবুন, কারা আমাদের এইভাবে নিজ ভূমে পরবাসী বানিয়ে দিচ্ছে, তারপর সেই বুঝে পরবর্তী ভাবনা চিন্তা করবেন। আগে তো নিজ ভূমে থাকুন, এখান থেকে না আপনাকে আমাকে এরপরে পরিযায়ী হতে হয়। তারপর তো এই ভোট কে পাবে, কেন পাবে, কে ক্ষমতায় না ক্ষমতায়, সে সমস্ত ভাববেন। ওরা তো নিজেদের সিট, নিজেদের বিধানসভায় যাওয়া, ক্ষমতায় আসা, এই সমস্ত ভাবছেন। আপনি কোথায় থাকবেন এইটা ভাবুন। আপনার আমার অস্তিত্ব সংকটে, এইটা হচ্ছে সোজা বাংলা বিষয়। এটা আমরা বুঝে গেলাম, এবার বাকিটা বুঝি। দেখুন, ভবানীপুরের 8টা ওয়ার্ডের মধ্যে 5টাতে বিজেপি এগিয়ে। এবার এই তথ্যটা সবার আগে পোস্ট করেছিলেন কে, সামনে এনেছিলেন কে? শুভেন্দু অধিকারী। ওনার তো একমাত্র এটাই টার্গেট, আপনারা সবাই জানেন। ওই নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পর থেকে, ওই তার আগের থেকেই তার টার্গেটের জায়গা একটাই,
এবার দেখুন, লোকসভা ভোটের পর বিরোধী দল নেতাই সব থেকে বেশি সরব হয়েছিলেন এটা নিয়ে, এবং বলেও দিয়েছিলেন যে দল চাইলে ভবানীপুর থেকে তিনি লড়তেও পারেন। মানে একদম খোলা চ্যালেঞ্জ আগের থেকেই দিয়ে রেখেছিলেন। ঘন ঘন ভবানীপুরে সে সময় কিন্তু যাচ্ছিলেন, বাড়ি ঠাড়ি কিনবেন, ওখানে মানে ভাড়া টাড়া নিয়ে ওখানে থাকবেন, এ সমস্ত শোনা গেছিল, অফিস করবেন। এবং পরবর্তী ক্ষেত্রে এই যে লেটেস্ট বক্তব্য উনি একই জায়গায় আটকে আছেন, এখানেও মমতা ব্যানার্জিকে হারাবেন। কারণ এটা বলা মানে বারবার সবাইকে মনে করিয়ে দেওয়া নন্দীগ্রামে তিনি মমতা ব্যানার্জিকে হারিয়েছেন, সুতরাং মমতা ব্যানার্জিকে হারানোর কথা বলার অধিকারটা একমাত্র তারই আছে। এটা কাদের মনে করিয়ে দিতে চাইছেন তিনি বারবার? একটা তো ভোটারদের, আর আরেকটা একই সঙ্গে কি নিজের দলের অনেককে, যে আপনারা মাথায় রাখুন এই কৃতিত্ব একমাত্র আমারই আছে, আর কারণ নেই, সেটা যথাসময় মনে রাখলেই চলবে। রাজনৈতিক তীর না, এক তীরে দুটো পাখি, এও তো কম হয়ে গেল, কত পাখি যে তারা মারেন। যাই হোক, এবার উল্টো দিকটা দেখুন, ফিরহাদ হাকিমের বক্তব্য। হ্যাঁ, তার আগে এর মাঝখানে একটা জিনিস আছে, এটা ছোট্ট করে বলে নিই। 1 কোটি একটা সুনির্দিষ্ট সংখ্যা ছিল, 22 লক্ষ একটা সুনির্দিষ্ট সংখ্যা ছিল, 153 একটা সুনির্দিষ্ট সংখ্যা ছিল। মানে 153টা আসনে জিততে হবে, 22 লাখ ভোট উধার থেকে এধারে নিয়ে আসতে হবে, 1 কোটি ভোটারের নাম বাদ যাবে। নির্দিষ্ট সংখ্যা দিয়ে এইবার বক্তব্য রাখাটা, এটা কিন্তু আমি খেয়াল করছি এবার এটা বিজেপির ট্রেডমার্ক। সেটারই লেটেস্ট এডিশন কি, সর্বশেষ সংযোজন হচ্ছে 20,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে তারা হারাবে। সব বিশ্বাসযোগ্য করে বলছেন, কিন্তু এবার সব যদি মিলে যায়, বিধানসভাটা তারা যদি নাও পান, এরা প্রত্যেকে কিন্তু টিয়া পাখি নিয়ে বসে পড়তে পারেন, কেউ আটকাতে পারবে না। উন্নতি কোথায় যে চলে যাবেন ছেড়ে দিন। এবার যাই হোক, এবার আসি ঠিক একইভাবে এই একতরফা সব কিছু হয়ে যাচ্ছে, কে হারবেন কে জিতবেন সেটা বিজেপির নেতারা ঠিক করে ফেলছেন, কত ভোটে জিতবেন, কত ভোটারের নাম বাদ যাবে, কারা কটা আসন জিতবেন, সব ঠিক হয়ে যাচ্ছে। তো এইটার পাশাপাশি তৃণমূলও কি সুনির্দিষ্ট কিছু ভাবছে না? ফিরহাদ হাকিম তো সেই ইঙ্গিতটা দিয়ে দিলেন, ঠিকা অ্যাক্ট। দেখুন কি সেটা কেউ এখনও জানে না, মনে পড়ছে না, খোঁজ করতে হবে। তবে এইটাই যে ভিন রাজ্যের বহিরাগত রোখার একটা বাঁধ, সেটা আন্দাজ করা যেতে পারে। তার মানে শুধু বাঁধ ভাঙা নয়, বাঁধ তৈরির কাজটাও কিন্তু প্যারালালি চলছে। বললাম না, ভারসাম্য আলটিমেট এই জায়গাটাতেই আসলে জোর দিয়েছিলেন মেঘনাথ সাহা। সেটা রাজনীতিকরা নিজের মতো করে ব্যাখ্যা করে নিয়েছেন, আমরা কিন্তু ওইটুকুনি মাথায় রাখবো এখন থেকে, ভারসাম্যটাই শেষ কথা। তো যাই হোক, এবার এই অ্যাক্টের উল্টো দিকে রিয়াকশান কী হবে, মানে একটা অ্যাক্ট না হলেও একটা ভাবনা চিন্তা, একটা পরিকল্পনা কার্যকর, মানে SIR, সেটা করার কথা নির্বাচন কমিশন ভেবেছে। তার প্রতিক্রিয়া কীভাবে দিচ্ছে তৃণমূল আপনারা দেখছেন। এবার তৃণমূল যদি একটা ওই ঠিকা অ্যাক্ট সেটা ব্যবহার করবে ঠিক করে ভিন রাজ্যের স্রোত রুখতে, তার উল্টো দিকে প্রতিক্রিয়া কী হবে, সেই ক্রিয়ার প্রতিক্রিয়া সেটা এখনও স্পষ্ট নয়। তবে আস্তিনের একটা তাস দেখিয়ে রাখলো তৃণমূল, এটা নিজেদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যেরকম, বিরোধীদের ওপর চাপ বাড়িয়ে দেওয়ার জন্য সেরকম, এটাকে মনস্তাত্ত্বিক লড়াই বলে আর কি। এবার এই তাস দেখার পরেও বিরোধী দল নেতা ভবানীপুরে লড়তে চান কি না, সেটা একটা বড় প্রশ্ন। তেমনি এই তাস দেখার পর অবাঙালি ভোটাররাই বা কীভাবে প্রতিক্রিয়া দেন, সেটাও কিন্তু খতিয়ে দেখার বিষয়। তাসটা দেখিয়ে তৃণমূলও আসলে জল মাপতে চাইছে, মানে ঠিকা অ্যাক্টের কথা বলে ঘুরিয়ে অবাঙালি ভোটারদের দিকেও একটা চ্যালেঞ্জ ছোড়া হলো। এই চ্যালেঞ্জ অবশ্য আরও আছে, ওই ভবানীপুরের চ্যালেঞ্জ যেটা শুনলেন বিরোধী দল নেতা ছুড়েছেন, তাতে সংখ্যা টংখ্যা বলে দিয়েছেন কতদিন জিতবেন কী করবেন। ঠিক সেরকম বিরোধী দল নেতাকেও আবার চ্যালেঞ্জ ছুড়েছেন আরেকজন, তিনি দিনহাটার উদয়ন গুহ, তিনি বলে দিয়েছেন দম থাকলে দিনহাটায় লড়ে দেখান। এবার শুভেন্দু অধিকারী অবশ্য ঘুরিয়ে বুঝিয়ে দিয়েছেন যে নন্দীগ্রাম থেকে ভবানীপুরে তিনি যেতে পারেন, কিন্তু দিনহাটা কেন যাবেন?
মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছেন, মানে তিনি তার লেভেলে ওই লেভেলটায় তাকে হারিয়েছেন তিনি, এবার তাকে আবার হারানোর চেষ্টা করবেন, ছাপিয়ে যেতে পারবেন, এই অধিকার তার আছে। নন্দীগ্রামে জিতে তার তো রাজনৈতিক প্রমোশন হয়েছে, তিনি লেভেলটাই আলাদা এখন, মানে যে লেভেলে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, এরকম আর কি বিরোধী দল নেতার কথাবার্তা আর কি। এবার সেই তিনি যদি উদয়ন গুহর সাথে লড়তে যান তাহলে তো তার ডিমোশন হলো, অবনতি। মুখ্যমন্ত্রীকে হারানো কেউ কেনই বা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সাথে লড়তে যাবেন বলুন তো, মানে হয়? তাহলে উদয়ন গুহ কি আসলে বিরোধী দল নেতাকে চ্যালেঞ্জ ছুড়ে প্রমোশনের অঙ্ক কষছেন? এটাও হতে পারে। আর সেটা বুঝতে পেরেই শুভেন্দুও বলে দিয়েছেন উদয়নকে তিনি নন, হারিয়ে দেবেন মণ্ডল সভাপতি, মানে তার লেভেলটা আবার তিনি একই সঙ্গে নিচু করে দিলেন। যা বুঝছি জানেন তো, এই কর্পোরেটের মতো রাজনীতিতেও প্রমোশন পাওয়াটা কিন্তু অত সহজ নয়। শুধু একটাই কথা বলে, মমতাকেও হারিয়েছি, উদয়ন গুহর মালিককে হারিয়েছি, এবার উদয়ন গুহকে হারাবো। একটা চ্যালেঞ্জ থাকলো, অন্য কাউকে না দাঁড় করিয়ে ক্ষমতা থাকে, নিজে বাপের বেটা হলে নিজে আসিয়া দিনাটায় দাঁড়ান, আমাকে হারিয়ে দিয়ে প্রমাণ করেন যে আপনি শিশির অধিকারীর সত্যিকারের বেটা। সেটা দম থাকলে প্রমাণ করি দেন। ভারতীয় জনতা পার্টির মন্ডল প্রেসিডেন্টই হারাবে দিনহাটাতে ওকে। আমি কোথায় দাঁড়াবো পার্টি ঠিক করবে, আমার মত যদি পার্টি জানতে চায় মত নেবে, সে তো আমার ইন্টারনাল ম্যাটার, আপনার কাছে বলবো কেন? আমি ওর কথায় বলবো নাকি? ওর মালিককে যে হারিয়েছে ওর কথায় বলবো? মানে বুঝতে পারছেন রাজনীতিতে এখন যেটা চলছে সেটা হচ্ছে দড়ি টানাটানি। হ্যাঁ, সে দড়িটা কখনো চ্যালেঞ্জের, আর কখনো ত্রাণের, আর কখনো বা এই দুর্যোগ মোকাবিলার। এই যে মাঝে মধ্যেই উত্তরবঙ্গে গিয়ে নিজের মানে উত্তরের রাজনীতিতে তৃণমূলের পায়ের তলার মাটিটা শক্ত করতে ঝাঁপিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মাটি শক্ত করার একটা চিন্তাভাবনা নিয়ে গেছে। এবার সেই চিন্তাভাবনাটার জায়গায় সব ক্ষেত্রেই তো সেটা ছড়িয়ে দিতে হবে, তাই না? বানের জলে পাহাড় ধুয়ে নেমে আসছে, দুর্গত ডুয়ার্স, সেখানটায় সব মিলিয়ে মিশিয়ে একটা এ রাজ্যের রাজনীতিতে ম্যানমেড বন্যা, তিনি এই শব্দটা তো তিনিই চালু করেছিলেন, সুতরাং বুঝিয়ে দিচ্ছেন যে তিনি সেই তত্ত্বেই অনড়। বন্যার জন্য নদীর বাঁধকে দায়ী করে ভেঙে দেওয়ার দাওয়াই দিয়েছেন, এগুলো তো চলছে। এবার সেই সঙ্গে আরেকটা প্রেসক্রিপশন দিয়েছেন, বললাম পায়ের নিচে মাটি শক্ত করাটার ফর্মুলা, ভারসাম্য রাখার দরকার। রাজনৈতিকভাবে মাটি শক্ত তখনই হবে, তিনি বুঝেছেন যখন ডুয়ার্সের বা পাহাড়ের পায়ের তলায় মাটিটা শক্ত হবে। ডুয়ার্সকে বন্যার ভাঙন থেকে বাঁচাতে ম্যানগ্রোভ গাছ লাগানোর পরিকল্পনা বা পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ম্যানগ্রোভ আপনারা লাগাতে শুরু করুন। ফরেস্ট ডিপার্টমেন্টের তো একটা দায়িত্ব আছে। আপনারা যদি 5 কোটি গাছ গঙ্গাসাগরের ওই দিকটা বা অন্যান্য জায়গায় লাগাতে পারেন, তাহলে উত্তরবঙ্গের এই ক্ষতিগ্রস্ত জায়গাগুলো কংক্রিটের থেকেও, আমি বলছি কংক্রিটের যারা কাজ করে হঠাৎ করে 6 মাস বাদে আবার ভেঙে যায়, যেটা পার্মানেন্ট সলিউশন হবে। ডুয়ার্সে ম্যানগ্রোভ কিভাবে হবে আমার জানা নেই। ম্যানগ্রোভের জন্য যে ধরনের সয়েল এবং এনভায়রনমেন্ট দরকার, যে ধরনের মাটি এবং পরিবেশ দরকার, তা উত্তরবঙ্গে নেই। বলছি তো, নতুন ভূগোল লিখবেন, নতুন বোটানি লিখবেন, নতুন কেমিস্ট্রি লিখবেন, অদ্ভুত জিনিস বলছেন। উনার দলের নেতারা ডুয়ার্সে যে রিসোর্ট বানান, অবৈধভাবে গাছ কাটেন, তার জন্য কি উনি কোনো বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছেন? মুশকিলটা হচ্ছে যে আমাদের উত্তরবঙ্গ জুড়ে প্রাকৃতিক সম্পদের লুট হচ্ছে, আর এই লুটের নেতৃত্ব দিচ্ছে তৃণমূলী যারা নেতা, তারা হচ্ছে নেতৃত্ব দিচ্ছে। এবার দেখুন, ম্যানগ্রোভটা আপনারা জানেন, ম্যানগ্রোভ মানে শুনেই তো আপনারা ভাবছেন যে আরে ম্যানগ্রোভ, হ্যাঁ ওটা তো ওই লবণাম্বু, মানে ওই সুন্দরবন এলাকায় যেখানে নোনা জল পাওয়া যায় সেখানে হয়, ওই শিকড়গুলো ওপর থেকে বেরিয়ে থাকে। এবার সেগুলো, ওই নোনা জলটা কী করে উত্তর বাংলায় পাওয়া যাবে? এই ম্যানগ্রোভ দেখুন কিভাবে ওই উত্তর বাংলায় পাওয়া যাবে সেটা তো পরের কথা, পাওয়া যেতেই পারে।
হয়তো এখন কত কিছু বিজ্ঞান উন্নত হয়ে যাচ্ছে, হয়তো মিষ্টি জলের ম্যানগ্রোভ তৈরি হয়ে যাবে, সেগুলো তো আলাদা বলেছেন, যখন কিছু ভেবেই বলেছেন। এর আগে যখন বাঁধ ভাঙার কথা বলেছেন, যখন মেঘনাদ সাহার কথা ভেবে বলেছেন, তাহলে ম্যানগ্রোভকে সুন্দরবন থেকে উত্তরবঙ্গে নিয়ে গেলে সেটাও তো কিছু না কিছু কোনো না কোনো বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে নিশ্চিত বলেছেন, আমরা নিশ্চিত। দেখুন, ম্যানগ্রোভের কিন্তু একটা যে বিরাট ভূমিকা রয়েছে বিবিধভাবে, সেটা তো আমরা জানি, খুব উপকারী, খুব কার্যকরী একটা গাছ। ওই সাগর থেকে আছড়ে পড়া ঝড় সেটা আটকে দেয়, মাটির ভাঙন আটকায়, সব মিলিয়ে মিশিয়ে ম্যানগ্রোভ গাছের জুড়ি মেলান পার। কিন্তু সুকান্ত মজুমদার তিনি কিন্তু কিছুতেই এটার পেছনের বিজ্ঞান ভিত্তিটা খুঁজে পাচ্ছেন না। তার মুশকিল একটা জায়গাতেই হচ্ছে। এমনিতে দেখুন, সুকান্ত মজুমদার খুঁজে পাবেন না, এটাই স্বাভাবিক, কারণ তিনি বিরোধী দলের লোক, মুখ্যমন্ত্রী কিছু বললে তার উল্টোটা তাকে বলতেই হবে। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী, রাজনীতিক, এই পরিচয়টা তার তো একদিকে, আরেকদিকে তিনি আবার বোটানির অধ্যাপক। এই জায়গাটা একটু ধাক্কা খেতে হচ্ছে। দেখুন, ম্যানগ্রোভ ডুয়ার্সের মাটি শক্ত করতে পারে কি না সেটা আমাদেরও জানা নেই, কিন্তু ম্যানমেড বন্যায় মুখ্যমন্ত্রীর ম্যানগ্রোভের তত্ত্ব ডুয়ার্সের তৃণমূলের পায়ের তলার জমি শক্ত করতে পারবে কি, এটা কিন্তু সুকান্ত মজুমদাররাই ভালো বলতে পারবে।